শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুরে ৬০,০০০ কোটি টাকা দুর্নীতি তদন্তে দুদকের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল। ৭ বছর পর সশরীরে রাজনৈতিক কর্মসূচিতে খালেদা জিয়ার রোডম্যাপ প্রশ্নে অস্বস্তি গণ আকাঙ্ক্ষা বিরোধী তারেক রহমান। সাবেক আইজিপি বেনজির ও ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা দায়ের। কাল মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ কোটি লুটপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। গত ৩রা সেপ্টেম্বর ৬০,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকেও চ্যালেঞ্জ করা হয়। গত ১৯ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রূপপুর পাওয়ার প্ল্যান্ট এই এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকি এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের। এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ, ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। এই রিটটা করার পর কোর্ট এখন একটা রুল ইস্যু করেছেন, অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। ব্যাংক সহ ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের ৭৮টি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ ৫০,০০০ কোটি টাকা। আজ বাংলাদেশ ব্যাংক হাইকোর্টে এই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, এই হিসেব চলতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত। পরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বেক্সিমকোর ১৮৮টি কোম্পানির মধ্যে ৭৮টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। গত ১২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিল আপিল বিভাগ। পরে হাইকোর্টকে ২ সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্র মেরামত করতে অন্তর্বর্তী সরকারের কত সময় লাগবে তা জনগণের জানার অধিকার রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোডম্যাপের কথা জানতে উপদেষ্টাদেরকেও অস্বস্তি প্রকাশ করলে তা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন রাষ্ট্র সংস্কার সহ সরকারের নানা কার্যক্রম প্রসঙ্গে। তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কার শেষ করতে কত সময় লাগবে তা জানতে জন আকাঙ্ক্ষা রয়েছে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। ডেঙ্গু ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের এসব নিত্য সমস্যাও সমাধান করতে হবে। ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা
সমাজের প্রায় প্রতিটি মানুষ জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সংস্কার শেষ করে দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি। সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। সেটাই হবে একমাত্র যোগ্য কাজ, সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি। ফ্যাসিবাদ মুক্ত এবারে বিজয় দিবস অনেক বেশি আনন্দের, গৌরবের এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপি নেতারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং দ্বিপাক্ষিক পর্যালোচনা পদ্ধতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফররত রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুরের সহযোগিতা কামনা করেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা তার সফরের দ্বিতীয় দিনের শুরুতেই প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আসেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেখানে তাকে স্বাগত জানান। প্রথমেই দুই নেতা নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এক যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব তিমুর গঠনে বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে সে দেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। আসছে দিনগুলোতে আমাদের দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পূর্ব তিমুর যেহেতু আগামী বছর আসিয়ানে যোগ দেবে, তাই আমরা বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে চাই। বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুর বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। পূর্ব তিমুরের রাষ্ট্রপতি আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে তিনি বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো ত্বরান্বিত করতে বিশ্ব জনমত গঠনে এবং আসিয়ানে বাংলাদেশের পক্ষে সমর্থন জোরদার করবেন। এর আগে রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সফররত রাষ্ট্রপতিকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায়। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে 4 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার রাতে ঢাকায় আসেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পেনশনভোগী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। এর আগে তার কাছে জনপ্রশাসন সংস্কারে বিএনপির সুপারিশ তুলে দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এ সময় শেষ দিন নির্বাচনকে বৈধতা দিতে যারা কাজ করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রোববার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে সাক্ষাৎ করেন বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এ সময় জনপ্রশাসন সংস্কারে বিএনপির সুপারিশ সহ একটি প্রতিবেদন তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট সচিবের কাছে। প্রশাসনে দলীয় নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেবার দাবি জানান ইসমাইল জবিউল্লাহ। গত ফ্যাসিস্ট রেজিমের সময় প্রশাসনের মধ্যে যারা একেবারে উলঙ্গভাবে
এই প্রশাসনের সহায়তা করে এই দেশকে একেবারে হরিলুটের একটা আড্ডাখানা করে ফেলেছিল। তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার ব্যবস্থা করা। 1, 14, 18 এবং 24 সনে যারা ন্যাক্কারজনকভাবে ভোট চুরি করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা। সেটা ফৌজদারি আদালতে হতে পারে এবং আইন মোতাবেক যে অনুষ্ঠান হতে পারে। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে জনপ্রশাসন সচিব জানান, সব সরকারি চাকুরিজীবীদের মহার্ঘ ভাতা দিতে কমিটি গঠন করা হয়েছে। 3-4টি বৈঠকের পরই কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে বলেও জানান সচিব। মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে, অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে, ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। এদিকে রোববার সকাল 10টা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের সামনে অবস্থান নেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই। বঞ্চনা নিরসনে সরকার গঠিত কমিটি 764 জনকে পদোন্নতি ও আর্থিক সুবিধা দেবার সুপারিশ করলেও রোববারের মধ্যেই প্রজ্ঞাপনের দাবি জানান তারা। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে ও আত্মগোপনে আছেন, তাদের গ্রেফতার অভিযান আরও বিস্তৃত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর বিজয় দিবস উদযাপনে সব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব বলেন তারা। রোকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 5ম সভা। এ সময় বিজয় দিবস, বড়দিন ও 31st নাইট উদযাপন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 ডিসেম্বর বা এই 25 ডিসেম্বর, 31 ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো খারাপ কোনো কিছু নেই। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে সাধারণত ছিনতাইটা হয়, শেষ সাথে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়। না, এটা এরকম কোনো অ্যালার্মিং না। আর বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় নেতাকর্মীরা যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে উল্লেখ করে তা দমনে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যার ফলাফল আপনারা হয়তো দেখতে পারবেন খুব দ্রুত। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। গেল বছরগুলোর মতো এবারও একই নিয়মে ও 2 ধাপে তবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বিকেলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। 6 মামলার মধ্যে বেনজির, তার স্ত্রী এবং 2 মেয়ের নামে 4টি মামলা করা হয়েছে। বাকি 2টি মামলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য, ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর এবং তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। দুদক কর্মকর্তারা জানান 6 মামলায় মোট 85 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হয়েছে মামলায়। কাল মহান বিজয় দিবস। এবার ভিন্ন প্রেক্ষাপটে ফিরে এসেছে মহান বিজয় দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের মাধ্যমে বিজয়ের নতুন আরও একটি অধ্যায়ের সূচনা হয়েছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে। সেই বিজয়ের উচ্ছ্বাসে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো জনতার। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান।
1971 সালের 16 ডিসেম্বর পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ পায় বাঙালি জাতি। বাঙালির হাজার বছরের শৌর্য, বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ প্রস্তুত। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হবে দিবসের আনুষ্ঠানিকতা। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে বেজে উঠবে বিউগলে করুণ সুর। মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সর্বসাধারণের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এ উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্প অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিজয়ের 53তম বার্ষিকীর অঙ্গীকার হোক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও অবমুক্ত করেন তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন সহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ শীর্ষক একটি বই উপহার দেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেছেন, এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কর্মসূচি সম্পন্ন হবে। এজন্য জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। দুপুরে নীলফামারী সার্কিট হাউসে চলতি আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক রংপুর বিভাগীয় মতবিনিময় সভা শেষে একথা বলেন খাদ্য উপদেষ্টা। উপদেষ্টা বলেন, কৃষকদের লাভের কথা বিবেচনা করে আমন সংগ্রহে 3 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এই রংপুর অঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার স্থাপনে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। ধান চাল সংগ্রহের জন্য এখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং সে অর্জন কেউ ছাড়িয়ে যাবে। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজস্ব কিছু মজুত করতে চায়। গণজমায়েত নিয়ন্ত্রণে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সুপারিশ করতে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন, এমন তথ্য জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। তিনি আরও জানান, গ্রেফতারের নামে যাতে কেউ হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার পাশাপাশি পুলিশ বাহিনীকে কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যায় তাও বিবেচনা করা হচ্ছে। আপেল শাহরিয়ার রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে পুলিশের নির্যাতন ও হয়রানির শিকার ভুক্তভোগীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে পুলিশ সংস্কার কমিশন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের নির্মমতা চিত্র তুলে ধরা হয়। গুলির বর্ষণ, সেদিন এই যাত্রাবাড়ি থানার চতুর্দিকে ধোঁয়ার ধোঁয়া। আমি দেখেছি সেদিন লাশের উপর লাশ। আমার ছেলের বুকের বাজে একটা গুলি লাগছে, গুলির দৃশ্যটা আছে এখানে। বাপের কাঁধে ছেলের লাশ, সেদিন পৃথিবীটা আমার মাথায় পড়ে গেছিল। জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যে সংস্কার প্রস্তাবগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে বাহিনীকে জনগণের বিরুদ্ধে যাতে কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান কমিশন প্রধান সফররাজ হোসেন। এই যে রক্তক্ষয়ী যে একটা ঘটনা ঘটে গেল জুলাই আগস্টে, আমাদের টার্গেট ছিল ওটাও একটা বড় একটা ধরনের, যে এটা যদি কখনো ভবিষ্যতে, আমরা চাই না এরকম হোক বাংলাদেশে, প্রাণহানি যেন না হয়,
এই উদ্দেশ্যেই আমাদের বড় ধরনের একটা এক্সারসাইজ করেছি এবং এর জন্য সন্তুষ্ট যেটা আমরা একটা দাঁড় করাতে পারছি। কিছুটা রাজনৈতিক কিছু ব্যাপার জড়িতই, কারণ একটা পলিটিক্যাল উইল ছাড়া আমরা তো করছি শুধুমাত্র সুপারিশ। এরপরে সুপারিশ মালাগুলো নিয়ে আমাদের বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি বলেছেন যে উনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তারপরে ওনার আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশনে যাবেন। ইউরোপীয় মডেলের আদলে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার চিন্তাভাবনার কথাও জানান কমিশন প্রধান। এরই মধ্যে সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ সংস্কার কমিশন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিগত 15 বছরে ভারতের সাথে করা আওয়ামী লীগ সরকারের সকল চুক্তি প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বিকেলে চট্টগ্রামের নগরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি কেন্দ্রীয় নেতা মীর হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম, সদস্য সচিব নাজিমুর রহমান বক্তব্য রাখেন। প্রত্যেকটা চুক্তি প্রকাশ করুন, এগুলা বাংলাদেশের স্বার্থের অনুকূল কিনা আমরা দেখতে চাই। বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি আমরা মেনে নেব না। আমরা স্বাধীন সার্বভৌম জাতি, মর্যাদা স্বাধীনতা বিপন্ন হোক এটা আমরা কোনদিন মেনে নিব না। ভারত সরকারের ভুল পররাষ্ট্রনীতির কারণে প্রত্যেকটা প্রতিবেশী আজ মোদী সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে। দীর্ঘ 17 বছর পর দৈনিক যায় যায় দিনে ফিরলেন শফিক রহমান। বিকেলে রাজধানী তেজগাঁওয়ের যায় যায় দিন অফিসে যান তিনি। দীর্ঘদিন পর সম্পাদককে পেয়ে সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীরা তাকে বরণ করে নেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি বলেন, যায় যায় দিনের নতুন যাত্রা শুরু হলো। জানান, তৎকালীন সেনা সমর্থিত সরকারের চাপে 2008 সালে যায় যায় দিন পত্রিকা ছেড়েছিলেন তিনি। এরপর বিদেশে চলে যান। ছাত্র জনতার অভ্যুত্থানের 3 মাস পর সম্পাদকের আসনে ফিরলেন তিনি। আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে দূতাবাসগুলোতে এনআইডি ও অর্থনৈতিক বিভাগ খোলার দাবি জানানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের অনলাইনে ভোটাধিকার প্রয়োগের বিষয়টিতে জোর দিতে হবে। এজন্য সবার আগে প্রবাসীদের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দিতে হবে। তারা বলেন, রেমিটেন্স যোদ্ধাদের স্বীকৃতি দরকার। 1 কোটিরও বেশি প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের বিকল্প উপায়ে ভোটাধিকারের সুযোগ দেওয়ার কথা বলা হয়। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। সন্ধ্যায় মাগুরা স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিশেষভাবে ছাদ, বিম ও কলারের জন্য তৈরি এই ব্লেন্ডেড সিমেন্ট দেশের নির্মাণ সামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির ডিজিএম জিয়ারুল ইসলাম, এজিএম বিদ্যুৎ কুমার বণিক। সেখানে নির্মাণ শিল্পের সাথে জড়িত শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সেই সাথে কর নীতিমালা সংস্কারেরও কথা বলেন তিনি। দেশের অর্থনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন হলে আর্থিক স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এজন্য মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা দরকার। সকালে রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিগত 15 বছর দেশের বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়লেও অর্থনীতির আকার বড় দেখানো হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জনগণকে স্বস্তি দিতে মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, আমরা কতখানি সংস্কারকে আরও বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। যদি আমি না বুঝি যে আমার করের হারটা কি হবে, টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে,
আর এখন যে এই সুদের হার বাড়ছে সেই সুদের হার আরও কমবে কি কমবে না, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। এ সময় কর নীতিমালার সংস্কার করার কথা জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে। ব্যবসায়ীরা যুক্তিসঙ্গত কর দিতে হবে, আবার অযৌক্তিক যদি কিছু থাকে ডেফিনেটলি উইল ট্রাই টু রিমুভ। তবে একটা জিনিস আপনাদের অ্যাসিওর করি, আই হ্যাভ ডিসাইডেড টু ডিভাইড ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স ইমপ্লিমেন্টেশন কমপ্লিটলি সেপারেট ডিভিশন। আমরা নিজের মনের মাধুরী মিশিয়ে পলিসিগুলো করতে চাই না, অন ফ্যাক্টস, ডেটা, তথ্য উপাত্ত বেস অ্যান্ড অলসো উইথ আওয়ার স্টেক হোল্ডার্স ডিসকাশন। কর অব্যাহতি দেয়া হলেও নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে তিনি আরও বলেন, হাতবদল হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুরে 60,000 কোটি টাকা দুর্নীতি তদন্তে দুদকের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল। 7 বছর পর সশরীরে রাজনৈতিক কর্মসূচিতে খালেদা জিয়ার রোডম্যাপ প্রশ্নে অস্বস্তির গণ আকাঙ্ক্ষা বিরোধী তারেক রহমান। সাবেক আইজিপি বেনজির ও ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুদকের 6 মামলা দায়ের। এবং কাল মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।